টফি ততক্ষণে দৌড় লাগিয়েছে, পেছনে ছুটেছে শোভা। রিয়াদ সোফায় বসে খেলা দেখছিল। বাড়িতে ঢুকেই টফি সোফার পেছনে চলে গেল। শোভা হন্তদন্ত হয়ে এসে এদিক ওদিক খুঁজল ওকে। রিয়াদ চোখ ছোট ছোট করে ফেলল। বাড়ির ভেতর দৌড়াদৌড়ি করছো কেন? বাইরে জায়গার অভাব? আপনার কুত্তা, না সরি শিয়াল। শোভার রাগে এবং দৌড়ানোর ফলে হাঁপানোর জন্য কথা শেষ করতে পারল না। কি বলছো এসব? কিসের শিয়াল আর কিসের কুত্তা? আরে আপনার টফির কথা বলছি। কোথায় লুকিয়ে আছে ও? আজে বাজে বকছো কেন? ও কেন লুকাবে? কারণ সে আমার মোবাইল ভেঙেছে। আপনি ভাবতে পারছেন? মাত্র কয়েকদিন হলো মোবাইল নিউ ডিজাইনের গ্লাস কভার লাগিয়েছি আমি, টফি সেটা ভেঙে দিল। আমার সাথে ভালো মানুষই করে আমার ক্ষতি করে চলে এলো। শোভা নিজের মোবাইলটা এগিয়ে দেখালো রিয়াদকে। রিয়াদ তাচ্ছিল্য করে বলল, সামান্য গ্লাস এবং কভারই তো ভেঙেছে, মোবাইলের তো কিছু হয়নি। অথচ ভাব করছো মোবাইল খেয়ে ফেলেছে। এমন ছোটোখাটো ভুল হতেই পারে, তোমার দ্বারাও হতে পারতো। শোভা তেতে উঠল, তবুও লোকটা টফির দোষ দেখল না। নির্লিপ্ত ভঙ্গিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। শোভা বলল, হতে পারে, হয়নি তো। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আসলে এই ফোন ভাঙার জন্য ইনডাইরেক্টলি আপনি দায়ী। আমি? হ্যাঁ আপনি। টফিকে বেঁধে কেন রাখেননি? কেন ছেড়ে দিয়েছেন ওকে? আর ছেড়ে দিলেও খেয়াল কেন রাখেননি? আসলেই সব দোষ আপনারই। যদি না আপনি ওকে ছেড়ে দিতেন তাহলে এমন হতো না। রিয়াদ আশেপাশে টফিকে খুঁজল। শোভার পেছনে ওর লেজ দেখতে পেয়ে টেনে বের করলো। টফি মুখটা এমন করে আছে যেন কিছুই বোঝে না। শোভা ওর মুখের দিকে তাকিয়ে জ্বলে উঠল। ইস, মুখ দেখে মনে হচ্ছে এর থেকে সরল প্রাণী বুঝি আর হয়ই না। আসলে হাড়ে বজ্জাত। শোভার উপর প্রতিশোধ নিল। রিয়াদ টফিকে ঝাঁঝিয়ে বলল, তুই শোভার ফোন ভেঙেছিস? আরে ও কি বলবে? আমি বলতেছি ভেঙেছে। রিয়াদ টফিকে ভালো মতো পর্যবেক্ষণ করে ওকে ছেড়ে দিল। শোভার কাছে এসে বলল, তো ভেঙে যখন ফেলেছেই কি আর করা, বলো এখন কি চাও? আপনার টফি যেহেতু ভেঙেছে তাই আপনি আমার ফোন ঠিক করে দিন। সেম ডিজাইনের গ্লাস লাগাবেন, আর সেটা আজকের মধ্যে, না হলে আমি। না হলে তুমি কি? শোভা এগিয়ে গিয়ে সোফা থেকে রিয়াদের ফোন তুলে নিয়ে বলল, আপনার ফোনও পাবেন না, আমি নিয়ে গেলাম। আরে সামান্য কভারই তো, তার জন্য এমন লেম কাজ? আমার ইম্পর্ট্যান্ট ফোন কল আসতে পারে। টাকা কি গাছে ধরে? আপনার হয়তো ধরে, আমার না। এটা দাম দিয়ে এনেছি। নিজে ঠিক করতে গেলেই বুঝবেন কত টাকা। যত জলদি আমারটা ঠিক করে দিবেন তত জলদি নিজেরটা ফেরত পাবেন। তো তোমার মোবাইল যে আমায় দিয়ে দিচ্ছ, তোমার বয়ফ্রেন্ড বা আদার ফ্রেন্ড যদি কল করে? শোভা বয়ফ্রেন্ড কথাটা শুনে প্রথমে থমকালো, তারপর আবারও ঝাঁঝালো গলায় বলল, কেউ ফোন করবে না, আমি ফোন বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার বিশেষ কেউ কল দিয়ে আমায় না পেলে? বিশেষ কেউ মানে? বিশেষ অনেকেই হতে পারে। কেন, তোমার বিশেষ কেউ নেই, বুঝো না? কথাটা শোভার ভালো লাগলো না। বিশেষ কেউ? ওর রাগ হুট করে আরও বেড়ে গেল। ও আপনার গার্লফ্রেন্ড তো? আপনার গার্লফ্রেন্ড যেন কল না দিতে পারে তাই আপনার ফোনও সুইচ অফ করে রাখবো। আমার ফোন ঠিক না হওয়া অবধি আপনার প্রেমালাপ বন্ধ। গেলাম। রাখছো কেন? শোভার কোনো কথাই পাত্তা দিল না। যেভাবে ঝড়ের বেগে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল রিয়াদের বাড়ি ছেড়ে। রিয়াদ বিড়বিড় করে বলল, শোভা গালে হাত দিয়ে বাহিরের ঝলমলে আকাশ দেখছে। পরিষ্কার আকাশ, তাতে সৌন্দর্যবর্ধক হিসেবে ভেসে বেড়াচ্ছে কিছু শুভ্র মেঘ। অবশ্য আকাশ দেখা ছাড়া সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কিংবা পাচ্ছে কিন্তু শারীরিক পরিশ্রমের কাজ সে করতে নারাজ। তাই তার চাই মোবাইল, যেখানে কিছু ইন্টারনেট খরচের মাধ্যমে ভরপুর বিনোদন পাওয়া যায়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অথচ রিয়াদের কোনো খবর নেই। ফোনটা কখন হাতে পাবে সেই নিয়ে শোভার ছটপটানি বাড়ছে। সারাদিনে একবারও অনলাইনে টু মারা হয়নি, কিন্তু রিয়াদ লাপাত্তা। শোভা রিয়াদের ফোনটা সুইচ অফ করেনি, করতে ইচ্ছেও করেনি। ওর মনে একটু উসখুস করছিল এটা জানার জন্য যে ওই নিমরস ব্যক্তিটির কোনো বিশেষ মানুষ আছে কি না। তবে ফোন লক করা এবং পাসওয়ার্ড না থাকায় ফোন ঘেঁটে দেখার সৌভাগ্য হয়নি। রিয়াদ যেভাবে বলেছে তাতে বিশেষ কেউ থাকলে নিশ্চয়ই কল দেবে, সেই আশায় কৌতূহলে ফোন বন্ধ করার ইচ্ছা জাগেনি। শোভা স্বীকার করতে না চাইলেও এটা ঠিক যে একসময় সে রিয়াদের স্মার্টনেস পছন্দ করত। যদিও রিয়াদের ক্রমাগত অপেক্ষা, অপমান এবং উভয়ের ঝগড়ায় কবেই
তাতে ভাটা পড়ে গেছে, এখন ঝগড়াটাই যেন মুখ্য। শোভা সারাদিন অপেক্ষা করে মাত্র 2টা কল পেয়েছে রিয়াদের ফোনে, একটা অফিস কল এবং আরেকটা আননোন নাম্বার। সে আননোন নাম্বার দেখে শোভার চোখ চকচক করে উঠেছিল। ভেবেছিল রিয়াদের সে বিশেষ ব্যক্তিটি বোধ হয়। ফোন রিসিভ করে কানে ধরতে সেই আশায় একরাশ নিরাশা জুটেছে। ফোনটা মূলত রিয়াদই করেছিল তার অন্য ফোন থেকে, এটা বোঝার জন্য যে শোভা ফোন বন্ধ করেছে কিনা। শোভা হ্যালো বলতেই অপর পাশে রিয়াদের কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার, তুমি আমার ফোন কেন অফ করনি? শোভা প্রশ্নটায় হকচকিয়ে গেলেও ঘটনার ধামাচাপা দেওয়ার ক্ষমতা তার রয়েছে। সে নিজের অবাকতা লুকিয়ে চোখা কণ্ঠেই বলল, কাজ করছিলাম তাই ভুলে গিয়েছিলাম। অপর পাশ থেকে রিয়াদের কৌতুকপূর্ণ গলা পাওয়া গেল। ভুলে গিয়েছো নাকি ইচ্ছে করেই বন্ধ করনি, কোনটা? ইচ্ছে করে বন্ধ করিনি মানে? আপনার ফোনের পাসওয়ার্ড কি জেনে বসে আছে আমি যে ফোন ঘাঁটবো? অন্য কিছু হতে পারে। একজনকে নিয়ে আরেকজন মানুষের কৌতূহলের তো অভাব থাকে না। কিসের কৌতূহল? আমার আপনার ব্যাপারে বিন্দু মাত্র কৌতূহল নেই। আসলেই নেই বলছো? শোভা হকচকিয়ে গেল। কৌতূহল অবশ্য আছে, কিন্তু সেটা বুঝতে দিলে চলবে না। শোভা বলল, নেই। সামান্য ফোন খোলা বা বন্ধ নিয়ে কিসের আগ্রহ থাকবে বুঝতে পারছি না। আমার বিশেষ মানুষটার সম্পর্কে জানার ইচ্ছা হচ্ছে না? আপনার বিশেষ মানুষ দিয়ে আমার কি আজও? ফালতু কথা রাখুন, এবার বলুন আমার ফোনের কি খবর? পেয়ে যাবে। খট করে ফোনটা কেটে গেল। কিন্তু শোভা রিয়াদের কণ্ঠে একটা কৌতুকপূর্ণ হাসি ঠিকই টের পেয়েছে। আজকাল রিয়াদের আচরণ অনেকটাই বদলে গেছে। আগে দেখা হলে পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু এখন উপেক্ষা না করে উল্টো ঝগড়া করে পা বাড়িয়ে। অবশ্য ঝগড়াটা রিয়াদ করে না, ঝগড়া করে শোভা। রিয়াদের কাজ শুধু তাতে ঘি ঢালা এবং কথায় কথা বাড়িয়ে শোভাকেই নাস্তানাবুদ করা। এই নতুন স্বভাবটুকুও শোভার বেশ চিন্তার কারণ। কিন্তু সব চিন্তা ঝেড়ে ঝুড়ে ফেলে সেই এক ঘটনাই মাথায় আসে। ফুলচুরি থেকেই ঝগড়ার সূত্রপাত। রাহেলা বেগম খেয়াল করেছেন ছেলের ইদানিং দৌড়ঝাঁপ খুব বেশি হয়ে গিয়েছে। সারা সপ্তাহ অফিসে দৌড়ের উপর থেকে ছুটির দিনটা নিশান্ত স্ত্রীর নিকট কাটাতে যায়, কিন্তু সেখানে যাওয়া আসাও একটা ধকলের মধ্যে পড়ে। এখন মনে হচ্ছে ব্যস্ততার মাঝে ছেলের বিয়ে দিয়ে তিনি ছেলেকে আরও ব্যস্ততায় ডুবিয়ে দিলেন। নিশান্তের চেহারায় ক্লান্তি ভাব দেখে রাহেলা বেগমের খারাপ লাগে। একটা দিন ভালো করে ছেলের যত্ন নিতে পারেন না। কতবার বলেছে চাকরিটা বদলাতে, কিন্তু নিশান্ত দেখি দেখি করে আর বদলানো হলো না। অবশ্য পুত্রবধূ বাড়িতে থাকলে এই সমস্যার একটা সমাধান হয়। নিশান্তকে আর আলাদা করে দৌড়ঝাঁপ করতে হবে না। তিনিও একটা দিন ছেলেকে কাছে পাবেন। এই অল্প একটু দেখা আর কথায় কি কখনো মায়ের মন ভরে? একটা সময়ের পর মেয়েদের সম্পূর্ণ আকাশ জুড়ে শুধু তার সন্তানদের বিচরণ ঘটে। অন্য সব ধ্যান জ্ঞানের কাছে তুচ্ছ। আকাশটা ভালোবাসায় মুড়িয়ে রাখলেও মায়ের মন ভরে না। সন্তান বড় হতে হতে মায়ের আকাশ থেকে নিজের স্বাধীন আকাশে ডানা মেলে। সন্তানের নিজস্বতা তৈরি হয়। সেই স্বাধীন আকাশটুকুও মমতাময়ী প্রবল মমতায় আগলে রাখে। অথচ তার নিজস্বতার সবটা জুড়ে শুধুই তার সন্তানেরা থাকে। রাহেলা বেগমেরও তাই। এক ছেলে ডিফেন্সে যাওয়ার পর এমনিতে তার বুকের ভেতর খা খা করে, তীব্র ভালোবাসার তৃষ্ণায় মুখিয়ে থাকে। ছোট ছেলের মাধ্যমে সেই তৃষ্ণা অনেকটা মিটে যায়। নিশান্ত তার উচ্ছলতা দিয়ে সে তৃষ্ণা মিটিয়ে দেয়। বড় ছেলে বাড়ি ফেরার পরও এখন তার ভেতর আবারও সে তৃষ্ণার অস্তিত্ব রয়েছে। একসাথে দুই ছেলেকে প্রাণ ভরে দেখার আকাঙ্ক্ষা অল্পতে মিটছে না। মায়েদের এই তেষ্টা বোধ হয় সারা জীবনেও মেটে না। তাই ঠিক করলেন মিহাকে যত দ্রুত সম্ভব বাড়িতে তুলবেন তিনি। রাহেলা বেগম এবার একটা ভরা সংসার দেখতে চান। রাহেলা বেগম মনের কথা ছেলেকে জানাতেই নিশান্ত মায়ের ইচ্ছেকে সম্মতি দিয়েছে। তার নিজেরও এবার মনে হচ্ছে সম্পর্কের গতিশীলতা দরকার। এভাবে কাছে দূরে থেকে সে এবং মিহা দুজনেরই শান্তি হচ্ছে না, আবার নিজের ব্যস্ততাও কমাতে পারছে না। এমন নয় যে নিশান্ত সারা বছরই ব্যস্ত থাকে। সারা বছর কাজের চাপ এত থাকে না, অনেক সময় আরামেই কাটে। বছরে কয়েকটা মাস শুধু একটু বেশি পরিশ্রম যায়। চাকরি বদলাবে ভেবেও বদলানো হয়নি। কোম্পানির সাথে বন্ডিংয়েরও একটা ব্যাপার আছে। তাছাড়া টাকাও একটা বড় কারণ। নিশান্তের বাবা নাজমুল হক একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আগে একটা ব্যবসা করলেও বর্তমানে সমাজ সেবামূলক কাজে নিযুক্ত। নিশান্ত চাকরি পাওয়ার পর থেকে
বাবাকে আর ব্যবসা করতে দেয়নি দুই ভাই। সংসারের একটা বড় অংশ নিশান্ত সামলায়। তাছাড়া এখন সে বিবাহিত। আল্লাহর ইচ্ছে হলে সন্তান সন্ততি আসতেও সময় লাগবে না। খরচ দিন দিন বাড়বে, বই কমবে না। সব দিক বিবেচনা করে ভবিষ্যতের কথা ভেবে কিছুটা ব্যস্ততা সামলাতেই হয়। মিহার জ্বরের ঘোরে বলা কথাগুলো নিশান্তকে এলোমেলো করে দিয়েছে। ভেতরে একটা খারাপ লাগা তৈরি হয়েছে। সে নিজেও তো স্ত্রীর থেকে দূরে থাকতে চায় না, সারাক্ষণ তার কাছাকাছি থাকতে চায়, প্রাণ ভরে ভালোবাসতে চায়। তাই মিহাকে নিজের কাছে এনে রাখাই নিশান্তের কাছে এখন উত্তম বলে মনে হচ্ছে। রাহেলা বেগম ফোন করে আনোয়ার সাহেবকে নিজের ইচ্ছের কথা জানাতেই তিনি চুপসে গেলেন। বললেন, কিন্তু আমরা তো ঠিক করেছিলাম আমি হজ থেকে ফিরলে সব হবে। ততদিন চলুক না যেভাবে চলছে। আপনার কথা আমি বুঝতে পারছি না ভাই সাহেব। আপনি হজে যাবেন সামনের বছর, তার আগ পর্যন্ত না হয় ছোট বৌমা দুই বাড়িতেই যাতায়াত করবে, আমরা এখানে এসে কিছুদিন করে থেকে যাব। আপনার কাছে থাক আর আমার কাছেও। আনোয়ার সাহেবের ভেতর এক অদ্ভুত বোবা কান্না ভর করল। বিয়ে দেওয়ার সময় সব কত সহজ মনে হয়েছে, অথচ কবুল বলার পর মেয়ের উপর যে জোর কমে যায় সেটা তিনি এখন বুঝতে পারলেন। জোর গলায় বলতে পারলেন না, মিহাকে আমি এখন এই বাড়ি থেকে যেতে দিতে চাই না। নিজের ইচ্ছার আগে মেয়ে শ্বশুরবাড়ির ইচ্ছাটা দেখতে হয়। সুমা বেগম ভাইয়ের বলার ধরন শুনেই বুঝে গেছেন ঘটনা। তার বুকের ভেতর তীব্র হাহাকার এসে হানা দিচ্ছে। বসার ঘরে সকলের মাঝে অদ্ভুত এক নিস্তব্ধতা ভর করেছে। মিহা রুম থেকে বেরিয়ে সকলের এমন বিমর্ষ মুখ দেখে এগিয়ে এলো। মামার কাছে বসে মামার হাত ধরল। আনোয়ার সাহেব ভাগ্নের হাতটা মুঠো পুরে শক্ত করে ধরলেন। খেয়াল করলেন তার হাত কাঁপছে। কি হয়েছে মামা, এমন দেখাচ্ছে কেন তোমাদের? কিছু না রে মা, তুই একটু আমার কাছে বসে থাক। সুমা বেগম কাজের কথা বলে চলে গেলেন রান্নাঘরে। তার পিছনে ছুটলেন শিরিন বেগমও। মিহা কিছুই বুঝতে পারল না, হঠাৎ কি হলো সকলের। আনোয়ার সাহেব মিহাকে খেয়াল করে দেখল, হুট করেই মেয়েটা বড় হয়ে গেছে। এই তো সেদিনও মাছের কাঁটা বেছে খাওয়া নিয়ে কি বিড়ম্বনায় না পড়ল। মামা মাছ বেছে না দিলে তার ইলিশ খাওয়া হয় না। মামা বাইরে থেকে ফিরলে দৌড়ে গিয়ে হাতের ব্যাগটা নিয়ে নেয়, জোর করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। শোভাকে বড় বোনের মতো আগলে রাখে। মেয়েটা চুপচাপ বোকাশোকা হলেও সাংসারিক বুদ্ধি তার আছে। শুধু নিজের মনের কথা জানাতে একটু দ্বিধাবোধ করে। জিজ্ঞেস না করলে নিজের প্রয়োজনের কথা মুখ ফুটে বলতে পারে না মেয়েটা। অথচ তাকে একদিন আস্ত এক সংসার সামলাতে হবে, সবার খেয়াল রাখতে হবে। জগতের নিয়ম কত নিষ্ঠুর। কারো হৃদয় নিগড়ানো ভালোবাসায় যত্নে গড়া সন্তানকে দিয়ে দিতে হয় অন্য নীড়ে। সেই নীড়ই হয়ে ওঠে তার সব, তার নিজের। মিহা রাতে জানতে পারল বাড়ির সবার মন খারাপের কারণ। নিশান্ত ফোন করে সব বলার পর ওর মন খারাপ হয়ে গেল। আসলে মিহা দুই ধরনের অনুভূতির চাপে পড়ল। এক, সে তার স্বামীকে প্রতিদিন কাছে পাবে, এতে তার মনে আনন্দ ভর করছে। আর দুই, তাকে নিজের মা, মামা, মামি, শোভাকে ছেড়ে চলে যেতে হবে, যেটা সে ভাবতেই কান্না পাচ্ছে। দুইয়ের মাঝে মন খারাপের পাল্লাটাই ভারী হলো। নিশান্ত বুঝতে পেরে প্রসঙ্গ বদলাতে বলল, তুমি কাল জ্বরের ঘরে যা যা বলেছ তার জন্যই তো এত জলদি তোমায় ঘরে তুলতে মন দিলাম। না হলে আবার আমায় বেঁধে রাখলে তো আর চাকরি করতে পারবো না, সংসার চলবে কি করে? মিহা লজ্জা পেয়ে গেল, কারণ রাতের সব কথাই তার আবছা মনে পড়েছে। এরপর থেকে বেশ লজ্জাতেই ডুবেছিল সারাদিন। তাই আজ একবারও কল দেয়নি নিশান্তকে। কি হলো, কথা বলছো না যে? আমি ঠিক বললাম তো? বউ অভিযোগ তুলেছে আমি তার ভালোবাসা বুঝি না, প্রেম বুঝি না। আমি একজন দায়িত্ববান স্বামী এবং বউয়ের সেই অভিযোগ খণ্ডানো আমার নৈতিক দায়িত্ব, তাই না? আপনি বোধহয় ক্লান্ত, আপনার ঘুমানো উচিত। আমারও দুর্বল লাগছে, ঘুমান। ফোন যদি কেটেছ, আজ তোমার একদিন কি আমার একদিন? শোভার ফোন ফেরত পেল পরদিন সকালে, তবে পেছনের গ্লাস কভারটাও সেম ডিজাইনের নয়, কিছুটা আলাদা। এটা নিয়ে শোভা আবার ঝগড়া করবে কিনা ভাবছিল রিয়াদ। তবে ওকে অবাক করে দিয়ে শোভা কোনো উচ্চবাচ্য করলো না, কারণ আগেরটা থেকে এবারের কভারটা বরং সুন্দর লাগছে। শোভাকে কিছু বলতে না দেখে রিয়াদ কিছুটা বিস্মিত হয়েছে। মনে মনে একটা ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছিল সে। তাতে জল ঢেলে দিল। শোভা ঠোঁট টিপে হেসে রিয়াদের ফোন ফেরত দিয়ে চলে গেল। রিয়াদ ওর হাসি দেখে ভ্রু বাঁকালো। হলো কি মেয়েটার? হঠাৎ এত ভদ্রতা কি ভালো লক্ষণ?
রিয়াদ পিছনে ফিরতেই ভরকে গেল। ওর পেছনে টফি লেজ নাড়াচ্ছে, বোধহয় বেশ খুশি খুশিও লাগছে তাকে। তবে রিয়াদের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ টফিকে মেকআপ করানো হয়েছে। গালে গাঢ় গোলাপি ব্লাশন দেওয়া, কপালে কাজল দিয়ে বড় টিপ দেওয়া, চিকন লম্বা স্টোনে 2টা ক্লিপ ওর কানে আটকানো হয়েছে। ঠোঁটের বাহিরে বোধহয় লিপস্টিকও দিয়েছিল, সেটা টফি চেটে ফেলেছে। হালকা লাল রং দৃশ্যমান ঠোঁটের কোণে। টফি বার দুয়েক ডেকে রিয়াদের সামনে নিজের পা উঁচিয়ে দেখায়, সেখানে পিঙ্ক কালারের নেল পলিশ। টফির মূলত সে রংটা পছন্দ হয়েছে বলেই এত খুশি সে। রিয়াদের রাগ হলো, তার পরিষ্কার ছানাটাকে রং মাখিয়ে জোকার করে ফেলেছে। এই নির্বোধ ছানাও রং দেখে খুশি, কাজটা কে করেছে বুঝতে বাকি নেই ওর। পিছন ফিরে শোভাকে ডাকতে গিয়ে দেখলো শোভা ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিয়াদ তাকাতেই সে ঠোঁট গোল করে অদ্ভুত ভঙ্গিতে ভেঙচি কাটল, তারপর দৌড়ে পালালো ভেতরে। আনোয়ার সাহেবের বাড়িতে উৎসব রব চলছে। মিহার বিদায়ের সময় খুব বেশি দূরে নেই, এই সপ্তাহেই তারিখ দেওয়ার কথা ছিল। নিশান্তের মা বলেছেন এসে তারিখ দেবেন মিহাকে অনুষ্ঠান করে তুলে নেওয়ার। কথাটা শোনার পর থেকে মিহা আনমনা হয়ে উঠেছে। বাবার কথা মনে পড়ে ভীষণ। পুরনো বাড়িটায় গিয়ে থাকতে ইচ্ছে করে, কতদিন বাবার গায়ের ঘ্রাণ পাওয়া হয় না। তাই মিহা ঠিক করেছে 2-1 দিনের মধ্যে একবার পুরনো বাড়িটাই ঘুরে আসবে। ওর মন খারাপ দেখে বাড়ির প্রতিটা মানুষেরও মন ভারাক্রান্ত। সকলের এমন খাপছাড়া অবস্থায় আনোয়ার সাহেব আর কয়েকটা দিন সময় চেয়েছেন নাজমুল হকের কাছে। তারাও বুঝতে পারছে আনোয়ার সাহেবের বাড়ির অবস্থা, তাই বলেছে যা হবে সব ধীরে সুস্থে হবে, তাড়াহুড়োর কিছু নেই। মিহা চলে গেলে ওর মা হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ একজন মানুষ। এখানে সবার সাথে হাসি খুশি থাকলেও সুমা বেগমের এক বুক হাহাকার রয়ে যাবে। স্বামীকে হারানোর পর মেয়েকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন তিনি। সেই মেয়ে দূরে যাওয়ার পর সুমা বেগমের প্রতি রাতে সঙ্গী হবে নিঃসঙ্গতা। এই পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ হলো এটি। নিঃসঙ্গতা একজন মানুষকে অল্প অল্প করে শেষ করে দেয়। দিন শেষে যখন পাশে কেউ থাকে না, তখন জগতের সকল দুঃখেরা যেন আলিঙ্গন করে। মিহা মায়ের শোক থেকেই মূলত অসুস্থ হয়ে পড়েছে বারবার। ঠিকমতো খাবারও খেতে পারে না, জ্বরের পর থেকে দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে নিশান্তের সাথে দেখা হয়েছিল মাত্র একবার, এরপর রাগ করে আসেনি সে। মিহার অসুস্থতা নিয়ে নিশান্ত রেগে আছে, অনিয়ম করে শরীরের যত্ন নিচ্ছে না মেয়েটা। তাই নিশান্ত কড়াকড়িভাবে বলে দিয়েছে নিজের যত্ন না নিলে, একদম সুস্থ না হয়ে উঠলে সে আর আসবে না। এতে অভিমানী মিহার মন খারাপ আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। শোভা অনেকটা চুপচাপ হয়ে গেছে, ওর উচ্ছলতায় ভাটা পড়েছে। সেই কারণটাও মিহা। আজ হোক বা কাল মিহাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। আজকাল বাহিরে ঘোরাঘুরি কম করছে শোভা। ঘুরে বেড়ানো সেই সময়টুকু 2 বোন এখন একসাথে কাটাচ্ছে। একে অপরের চুল বেঁধে দেওয়া, ছাদে বসে কফি খাওয়া, পছন্দের মুভি দেখা কিংবা ছোটবেলার কোনো ক্রাশকে নিয়ে আলোচনা। শোভা সব দিক থেকেই মিহার সাথে কাটানো সময়টুকু আনন্দময় করে তুলছে। শোভা বুঝেছে মিহা চলে গেলে পরিবারে ওর ফাঁকা স্থানটুকু ওকেই ভুলিয়ে রাখতে হবে। টফি ইদানিং ছাড়া পেলেই শোভার বাড়ির আশেপাশে এসে ঘোরে, মিহার আদর খায়, কিন্তু শোভার থেকে পাত্তা পায় না। শোভা টফিকে দেখলেই নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় আগে, যেন এই বজ্জা তোর রুমে না ঢুকতে পারে। টফি শোভাকে দেখলেই নিজের পা বাড়িয়ে দেয়, কেন দেয় সেটা শোভা জানে। টফি নেল পলিশ পছন্দ করে, সেই দিন ওর নখে গোলাপি রঙের নেল পলিশ লাগানোর পর থেকেই টফি শোভাকে দেখলেই পা বাড়িয়ে দেয়, যেন শোভা আবার রং মাখিয়ে দেয়। এরপর পুরোটা সময় টফি পায়ের রঙিন নখের দিকেই তাকিয়ে থাকে, নখ চাটে, যতক্ষণ না রিয়াদ ওর নেল পলিশ তুলে দিচ্ছে। শোভার নেল পলিশের অত্যাচারে রিয়াদের ঘরে এখন নেল পলিশ রিমুভার রাখতে হচ্ছে। শোভাকে না করেও কাজ হচ্ছে না, বরং মানা করলে মেয়েটা আরও বেশি বেশি সেই কাজ করে। অবশ্য টফি এবং শোভা নেল পলিশ দেওয়া বাদে এখনও সেই শত্রুর মতো একজন আরেকজনের পেছনে লেগে থাকে। টফি সুযোগ পেলেই শোভার কোনো একটা জিনিস নষ্ট করে ছুটে পালায়। শোভা ভার্সিটি শেষে যখন বাড়ি ফিরছিল, আজ কাকতালীয়ভাবে অভির সাথে দেখা হয়ে গেল। অভি সেই পথে বাইক নিয়ে কোথাও যাচ্ছিল, শোভাকে দেখে ব্রেক করলো। হুট করে একটা বাইক নিজের সামনে এসে থামতে দেখে অবাক হলো শোভা। হেলমেট খুলে যখন অভি ওর দিকে ফিরল, শোভার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ,
ভালো আছি ভাইয়া। আপনি এই পথে? হ্যাঁ, কাজে যাচ্ছিলাম, তোমাকে দেখে থামলাম। বাড়ি যাচ্ছ? শোভা মাথা নাড়াতেই অভি আবার বলল, চলো তাহলে পৌঁছে দিই, আমি এই পথ ধরেই যাচ্ছি। সমস্যা নেই ভাইয়া, আমি যেতে পারবো। সামনেই তো, আপনার দেরি হয়ে যাবে। কিছু দেরি হবে না, আমাকে দেখে এসিস তো করার কিছু নেই। তুমি আমার অনেক ছোট বোনের মতো। বেআইন তো পরের কথা, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। চলে আসো, নামিয়ে দিই। শোভার ইচ্ছে করছিল না যেতে, কিন্তু অভি বোনের মতো শব্দটা উচ্চারণের পর একটা ভালো লাগা কাজ করলো ওর মনে। নিশান্তের বন্ধুরা যতটা না দুষ্টু ততটা দায়িত্বশীল বটে। শোভা অভির বাইকে উঠতে সম্মতি দিল। এক কদম এগোতেই হঠাৎ রিয়াদ সামনে রিক্সা নিয়ে এসে হাজির। হুট করে রিয়াদের আগমনে ভরকে গেলেও নিজেকে সামলে নিল শোভা। বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, আপনি এখানে? কেন আসতে পারি না? পারবেন না কেন? অবশ্যই আসবেন। এসে বসে থাকবেন, চাইলে শুয়েও থাকতে পারে। সামনে থেকে সরুন, আমি যাব। রিয়াদ চোখ মুখ শক্ত করে বলল। যাবে, তবে আমার সাথে। শোভা অবাক হয়ে একবার অভির দিকে তাকালো। অভি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে। শোভা আবার বলল, আপনার সাথে যাব মানে? আপনার সাথে কেন যাব? আমার নতুন জব হয়েছে, তাই মায়ের জন্য শাড়ি কিনবো। আমি শাড়ি সম্বন্ধে ভালো বুঝি না, তাই তুমি আমার সাহায্য করবে, চলো। রিয়াদের ক্রোধে ঢাকা চেহারার তাকিয়ে কেন যেন শোভার বিশ্বাস হলো না কথাটা। বলল, আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না, আপনি অন্য কাউকে খুঁজে নিন। আমি এখন অভিভাইয়ের সাথে বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে ওনার। সরুন। আমারও দেরি হয়ে যাচ্ছে। তোমার অভি ভাইয়ার দেরি হলে তাকে চলে যেতে বলো। তোমার তো নিশ্চয়ই কোনো কাজ নেই বাড়িতে, তাই আমার সাথে যাবে তুমি। রিয়াদের কথায় শোভা বাকরুদ্ধ হয়ে গেল। ওর কণ্ঠে স্পষ্ট অধিকারবোধ। রিয়াদের এই কণ্ঠস্বর শোভা শুনেছিল সেই বৃষ্টির দিনে, যখন রিয়াদ ওকে রিকশায় ওঠার জন্য বলেছিল। এই স্বরের সামনে কেন জানি শোভা উচ্চবাচ্য করার সাহস পায় না, যদিও মুখে কপর রাগী ভাব বজায় রাখে। শোভার কোনো হেলদোল না দেখে রিয়াদ নিজেই এগিয়ে এসে শোভার হাতের কবজি নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। এতে যেন শোভা আকাশ থেকে পড়ল। হচ্ছেটা কি আজ? এই ছেলের মাথা ঠিক আছে তো? অভি ভাইয়ার সামনে কিনা হাত ধরল। শোভা হাত ছাড়ানোর চেষ্টা করলো। রিয়াদ সেসব উপেক্ষা করে অভির দিকে তাকিয়ে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি চলে যান। ও আমার সাথে শপিংয়ে যাবে, দরকার ছিল একটু। অভি এতক্ষণ দুজনকেই পরখ করছিল। রিয়াদের কথায় ওদের হাতের বন্ধন থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনারা আসুন, আমি তাহলে যাচ্ছি। আর শোভা, তোমার সাথে না হয় পরে আবার দেখা হবে, ভালো থেকো। অভির সামনে এভাবে হাত ধরায় শোভার ভীষণ লজ্জা লাগছে। অভির কথার জবাব পর্যন্ত দিতে পারল না। কোনো মতে মাথা কাত করলো। মুচকি হেসে সে বাইক নিয়ে চলে গেল। অভি চলে যেতে রিয়াদ শোভার হাত ছেড়ে দিয়ে বলল, রিকশায় ওঠো। আপনি অভিভাইয়ার সামনে আমার হাত ধরলেন কেন? হাতে ফোসকা পড়েছে নাকি আমি ধরায়? সোজা প্রশ্নের বাঁকা উত্তর দিচ্ছেন কেন? সোজা উত্তর দিন। রিয়াদ আগের সেই অ্যাটিটিউডে ফিরে এসে বলল, কথা শুনছিলে না বলেই ধরেছি। নেহাত মায়ের জন্য একটা শাড়ি কিনবো বলে, না হয় তোমাকে সাথে আনার আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। শোভা তেলে বেগুনে জ্বলে উঠল কথাটা শুনে। ইচ্ছে ছিল না মানে? অথচ রিয়াদের অমন অধিকারবোধের শোভা কিছুক্ষণ হলেও অন্য কিছু ভাবতে যাচ্ছিল। আর ওকেই কিনা এত বড় অপমান! চড়া গলায় বলল, আপনি সেদে ডেকে এনে রিস্কায় বসিয়ে বলছেন আপনার ইচ্ছে ছিল না? যাব না আপনার সাথে আমি, অন্য কাউকে খুঁজে নিন। এই মামা, রিস্কা থামান। রিকশা থামবে না, আর তুমিও নামবে না। চুপচাপ বসে থাকো, না হলে বাড়ি গিয়ে মায়ের শাড়ি পছন্দ না হলে বলবো তোমার হেল্প চেয়েও পাইনি। আর বাগানের ফুল কেলেঙ্কারির কথা তো আছেই। শোভা হাত জোর করার ভঙ্গিতে হিসিয়ে বলল, আপনার বাগান মুখও আমি আর হব না, আর না আজকের পর। আপনার কোনো কথা শুনব, শুধু আন্টির শাড়ির পছন্দটুকুই। আপাতত ওইটুকুতেই চলবে। বিকেলে সিঁদুর রাঙা মেঘ জানান দিচ্ছে সূর্যের বিদায় নেওয়ার সময় হয়ে আসছে। পাখিদের কিচিরমিচির, রিকশার টুংটাং কিংবা বাচ্চাদের খেলাধুলা কোনোটাতেই মনোযোগী হতে পারছে না মিহা। ওর উদাসী মন আকাশে দক্ষিণের কোণে একলা ভেসে বেড়ানো কালো মেঘের দিকে। প্রিয় মানুষটার রাগ ওকে ওই এক টুকরো কালো মেঘের মতো আচ্ছন্ন করে ফেলেছে।
শুভ্র অথবা সিঁদুর রাঙা মেঘের ছোঁয়া মনকে স্পর্শ করতে পারছে না। কি বিষাদময় এক বিকেল। সুন্দর আবহাওয়াও অনেক সময় মন খারাপের জন্য বিষাদময় লাগে। একজন মানুষ অন্য একজন মানুষের মন, আবেগ, অনুভূতিকে এতটা প্রভাবিত করতে পারে তা নিশান্ত ওর জীবনে না আসলে অজানাই থাকতো। মিহা কিভাবে নিশান্তের রাগ ভাঙাবে বুঝতে পারছে না। 1 সপ্তাহ হলো সে আসে না। ফোন দিলে দরকারি কথার বাইরে একটা শব্দও বলতে চায় না। এদিকে নিশান্তকে দেখার জন্য, তার সাথে অফুরন্ত কথা বলার জন্য মিহার প্রাণ যায় যায় অবস্থা। সবে বিকেল 5টা বাজে। নিশান্তের অফিস থেকে বের হতে 6টা বেজে যায়। নিজেকে গুছিয়ে কল দিল মিহা। আজ নিশান্তকে আসতে বলবে। এলে যেভাবেই হোক রাগ ভাঙাবেই সে। 2বার বাজতেই ফোন রিসিভ হলো। আসসালামু আলাইকুম। নিশান্ত ক্লান্ত কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল। বলো, কি বলবে? মিহার রাগ হলো। বলবে বলেই না কল দিয়েছে। ভালো মন্দ জিজ্ঞেসও করলো না। এত রাগ কোথা থেকে আসে? অবশ্য নিশান্ত প্রতিদিনই শোভাকে কল দিয়ে ওর আদ্যপান্ত জেনে নেয়, সেটা মিহা জানে। বলল, না মানে মা বলছিল আপনি আজ আসবেন কিনা, তাহলে আপনার জন্য রান্না করবেন, তাই জানতে কল দিলাম। শুধু আম্মা জানতে চেয়েছে? আচ্ছা, আমি আম্মার সাথে কথা বলে নেব। আর কিছু? না মানে আমি জানতে চাচ্ছিলাম আর কি। তুমি জেনে কি করবে? আমার দেওয়া শর্ত কি তুমি মানছো? হ্যাঁ, নিজের যত্ন নিচ্ছ? আমি খবর নিয়ে জেনেছি তুমি আবারও বৃষ্টিতে ভেজেছ। সেই বৃষ্টিতে শোভা ভিজেছে আমার সাথে, জ্বর হয়নি। তাছাড়া আমার মন খারাপ হলে ভিজতে ইচ্ছে করে। কেউ তো আর মন ভালো করতে আসে না। যদি আসি তাহলে আম্মার হাতের রান্না খেতে আসব। কেউ যেন মনে না করে আমি তার জন্য আসছি। রাখছি। ফোন কেটে গেল। মিহা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বিড়বিড় করে বলল, আসুন একবার, আমিও দেখবো কিভাবে মুখ ফিরিয়ে থাকেন আপনি। রাত ঘনিয়েছে অনেকক্ষণ আগে। ক্রমশ তা গভীর হচ্ছে। বাড়ির পিছনে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার বিরামহীন ঝিম ধরা শব্দ ভেসে আসছে। সারাদিন সূর্যে বিরতিহীন প্রখরতা ছিল বিধায় পরিবেশটা গরম হয়ে আছে। রাতের খাবার শেষে নিশান্ত খাটে আধশো হয়ে মোবাইলে ডুবে আছে। যেন মোবাইল ব্যতীত আশেপাশে কিছুই নেই। পাশেই কাচের চুড়ির টুংটাং শব্দ তুলে তরুণী শাড়ির আঁচল ঠিক করছে। হালকা গোলাপি শাড়ি তার অঙ্গে জড়ানো, খোলা চুল, মোটা করে কাজল ল্যাপটানো চোখ এবং 2 হাত ভরা সবুজ ও বেগুনি কাচের চুড়ি। আর চোখে খাটে বসে থাকা মোবাইলে মগ্ন মানুষটাকে দেখছে মাঝে মাঝে। তরুণী বেশ অনেকক্ষণ যাবৎ লোকটার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ। একবার ফিরেও তাকাচ্ছে না। বিরক্তি নিয়ে চুল ঝাড়া দিতেই কানের দুলের সাথে চুল আটকে গেল। হুট করেই যেন মনোযোগ পাওয়ার একটা আশা ধরা দিল চোখে। নিশান্তের পাশে বসে ঠোঁট উল্টিয়ে বলল, দুল থেকে চুলগুলো একটু ছাড়িয়ে দিন না, কানে ব্যথা পাচ্ছি। নিশান্ত ফোন থেকে চোখ সরালো। নির্লিপ্ত ভঙ্গিতে উঠে মিহার চুলে হাত দিল। কয়েক মুহূর্তেই দুল থেকে চুল সরিয়ে আবার মোবাইলে ডুব দিল সে। মিহা মুখ ফোলালো। শাড়ি পরা দেখে কিছুই বলল না, এমনকি ভালো করে দেখলও না। পুনরায় আগ্রহ নিয়ে বলল, আমাকে কেমন লাগছে? নিশান্ত একবার চোখ তুলল। মিহাকে এক পলক দেখে মোবাইলে নজর দিয়ে বলল, খারাপ না। মিহার উজ্জ্বল মুখে আধার নামলো। খারাপ না মানে? এত যত্ন করে সাজলো অথচ বলছে শুধু খারাপ না। মিহার ইচ্ছে করছে মোবাইলটা ভেঙে ফেলতে। কি আছে এত মোবাইলে? বউ রেখে মোবাইলে কি? কিন্তু আফসোস, মিহার দ্বারা এই কথাগুলো জীবনেও উচ্চারণ সম্ভব নয়। ওকে এভাবে চুপসানো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নিশান্ত আবার বলল, দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে না? আর ঘুমানোর সময় আরামদায়ক পোশাক পরা উচিত। এসব পরে ভালো মতো ঘুম হবে না। মিহার হঠাৎ কান্না পেল। এত রাগ পুষে রেখে কী লাভ হচ্ছে? অযথা দূরত্ব তৈরি করার কি খুব দরকার? মিহা লাইট অফ করে দিয়ে গটগট করে হেঁটে বারান্দায় চলে গেল। থাকবে না এই লোকের সাথে। অথচ মিহা জানতেই পারল না কেউ মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা সময় ওকেই দেখে গেছে। মিহাকে বারান্দায় চলে যেতে দেখে সে মুচকি হাসল। রাস্তার সাইডে টিমটিমে আলোয় দুই একজন মানুষের পদচারণ আছে। আশেপাশের বাড়িগুলো অন্ধকারে নিমজ্জিত হতে শুরু করেছে। মিহা অন্ধকারে গাল ফুলিয়ে নিশাচর হয়ে আশেপাশে সব কিছু দেখে চলেছে 20 মিনিট যাবৎ। ভেবেছিল নিশান্ত একবার হলেও আসবে, ওর হাত ধরবে কিংবা জড়িয়ে ধরবে। সেই ভাবনা যে বাস্তবে রূপ ধারণ করবে না তা বুঝে গেছে এতক্ষণে। মশার কামড়ে পা ফুলে উঠছে। এত রাগ কেন লোকটার? মিহার মনে হলো নিশান্তের অনুভূতিতে কম বলে কোনো শব্দ নেই।
সবই বেশি বেশি, ভালোবাসাও বেশি, আবার রাগও বেশি। নিশান্তের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছে ওর। হুট করে একটা মুহূর্ত মনে পড়তে মিহার ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল, সেই সাথে গালে ভেসে উঠল গোলাপি আভা। একবার ফোনে দুইজন দুইজনের ভালো এবং মন্দ স্বভাবগুলো নিয়ে আলোচনা করার সময় নিশান্ত বলেছিল, তুমি রাগ করলে, অভিমান করলে আমি ভাঙাতে পারবো, কিন্তু আমি যদি কোনো কারণে তোমার উপর রাগ করি, তুমি উল্টো রাগ করো না, তাহলে কেউই কারো মান ভাঙাতে পারবো না, বরং এগিয়ে এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরবে। ব্যাস, আমি তাতেই কুপকাত হয়ে যাব। এমন এক বিড়াল ছানাকে বুকে নিয়ে রাগ পোষণ করার ক্ষমতা আমার এখনো হয়নি। মিহা লজ্জা চেপে রুমের ভেতর পা বাড়ালো। অন্ধকার চোখ সয়ে যেতে বুঝলো নিশান্ত এখনও সেভাবেই আধশো হয়ে বসে আছে। মিহা ছুটে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। লজ্জা রাঙা মুখ গুজে দিল নিশান্তের প্রশস্ত বুকে। আজ আর মুখ তোলার শক্তি নেই ওর। নিশান্ত নিঃশব্দে হেসে শক্ত করে জড়িয়ে ধরল তার মাহজাবিনকে। একটি কোমল বিড়াল ছানার মতো মিহা মিশে রইল ওর সাথে। নিশান্ত আফসোসের সুরে বলল, এতক্ষণে মনে পড়ল তবে? হুম। বোকা বউ আমার। ইংলিশ আন্টির জন্য একটা ধূসর জামরাঙা শাড়ি কেনা হয়েছিল কাল। তিনি খুশিতে আজই পরে ফেলেছেন সেটা। শোভার পছন্দ বেশ মানসম্মত বলা যায়। ইংলিশ আন্টি আধুনিক ডিজাইন পছন্দ করে ভেবে শোভা বয়সের কথা চিন্তা না করে আধুনিক ডিজাইনের শাড়ি বেছে নিয়েছে। রিয়াদ প্রথমে ভেবেছিল ডিজাইনটা ইয়াং মানুষদের মানাবে, ওর মা বোধহয় পছন্দ করবে না। কিন্তু রিয়াদের মা আরও বেশি গদগদ হয়ে পড়েছেন শাড়ি পেয়ে। মায়ের খুশি দেখে রিয়াদেরও ভালো লাগছে। সে বোঝে তার মায়ের বয়স হলেও মনটা এখনও অপরিপক্ক। রিয়াদের বাবাও সেটা মানে। কিছু মানুষ কোনোদিনও বড় হয় না, তাদের চিন্তা ভাবনায়, আচার আচরণে সেসব সারা জীবনই স্পষ্ট থাকে। রিয়াদের মাও তেমন একজন মানুষ। তারা ভেবে চিন্তে ফলাফল বিবেচনা করে, কোনো কাজ করে না। এই ধরনের মানুষ অন্যের দ্বারা প্রভাবিত হয় বেশি, যেমনটা তার মা। এলাকার কিছু আধুনিকমনা মহিলাদের সাথে বন্ধুত্ব করে পাশ্চাত্যে ছোঁয়াবে ইচ্ছুক তিনি, অথচ দেশীয় সত্তা তার রন্ধ্রে রন্ধ্রে বইছে। সেগুলো বের করে দেওয়া সম্ভব নয়, তাই সেই সত্তা আধুনিকতার মোড়কে ঢেকে রাখতে চান। মায়ের অনুরোধে ছবি তুলে দেওয়ার জন্য বাগানে এলো রিয়াদ। সবার আগে না চাইতেও শোভার বাড়ির দিকে নজর চলে গেল। শোভা বাড়ির বাহিরেই আছে, সাথে আছে ওর মা শিরিন বেগম। বোধহয় কিছু নিয়ে বকা খাচ্ছে সে। রিয়াদ খুব বেশিক্ষণ স্থির দৃষ্টি রাখতে পারল না, নজর সরিয়ে মায়ের দিকে মনোযোগ দিল। শোভা রিয়াদ এবং ইংলিশ আন্টিকে দেখা মাত্রই মুখের অসহায় ভাবটা দূর করে স্বাভাবিক ভাব বজায় রাখার চেষ্টা করল। অসহায় কণ্ঠে বলল, হয়েছে, আর কত বকবে? বক বক না তো কি করব, এত বড় মেয়ে হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কি ভালো কাজ? লোকে কি বলবে? সারাদিন কুকুর বিড়াল নিয়ে থাকলে জীবন চলবে? গায়ে হাতে জীবাণু নিয়ে ঘুরে বেড়ায় সব সময়। আর যদি দেখেছি রাস্তাঘাটে দৌড়তে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো? আজ আসুক তোর বাবা। বাবার কথা শুনে শোভা কিছুটা মিয়ে গেল। ওর বাবা এমনই ভালো মানুষ হলেও বাবার রাগ খুবই ভয় পায় সে। মাকে এক হাতে জড়িয়ে ধরে আমতা আমতা করে বলল, শিরিন আবার বাবাকে টানছো কেন? আমি আর বাইরে যাব না আজ, তুমি দেখে নিও। বেগম হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই জীবাণুযুক্ত হাতে ধরবি না একদম। চুপচাপ ঘরে ঢুকে গোসল করবি আগে। এখনো বাচ্চা নেই যে তুই সব সময় ভালো মন্দ দেখিয়ে দিতে হবে। শিরিন বেগম বকতে বকতে ভিতরে চলে গেল। শোভা মুখ নিচু করে ভেতরের দিকে পা বাড়াতে গেলে ইংলিশ আন্টি ডাকলো। না চাইতেও সেদিকে গেল সে। ইংলিশ আন্টি আজ ভীষণ খুশি, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তোমার পছন্দ আমার বেশ ভালো লেগেছে শোভা, ভালো করেছো রিয়াদের সাথে গিয়ে। আমি ভাবছি এরপর থেকে শাড়ি কিনতে গেলে তোমাকে নিয়ে যাব। শোভা হাসার চেষ্টা করলো, কিন্তু পাশে দাঁড়ানো রিয়াদকে দেখে হাসি আসতে চাইছে না, বরং না চাইতেও বিরক্তি ফুটে উঠছে। রিয়াদ মায়ের সাথে তাল মিলিয়ে বলল, শুধু শাড়ি কেন মা, এমনিতেও ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ থাকে না শোভার। আমি যখন অফিসে থাকবো তুমি টফির দায়িত্ব ওকেই দিতে পারো। শোভা আবার টফিকে ভীষণ ভালোবাসে, তাই না শোভা? শোভা রিয়াদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, হ্যাঁ, ভীষণ ভালোবাসি। কাকে? রিয়াদের প্রশ্নে শোভা হকচকিয়ে গেল, বলল, মানে? এই যে ভালোবাসো। আজব, কাকে আবার?
আপনি না বললেন টফিকে? আমিও তাই বললাম। আর টফির মালিককে? শোভা বুঝতে না পেরে কিছুক্ষণ রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। যখন প্রশ্নটার মানে বুঝলো, শোভার সারা শরীরে কিছু একটা খেলে গেল। রিয়াদ শোভাকে তাকিয়ে থাকতে দেখে বলল, জানি আমি হ্যান্ডসাম, এইভাবে তাকিয়ে থেকে মনে করাতে হবে না। শোভা নিজেকে সামলে নিল। কতটা শুনে মেজাজ বিগড়ে গেল। নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, টফির মালিকই সহ্য হয় না আমার, একদম না। ইচ্ছে করে কাপড়ের মতো ধুয়ে রোদে শুকাইতে দিই। শোভার কথা শেষ হতে রিয়াদ মুখে হাত চেপে ধরে অবাক হওয়ার ভান করে বলল, মাকে রোদে শুকাতে দেবে তুমি? এই কথাটা বলতে পারলে? থতমত খেয়ে গেল। কি বলছে রিয়াদ? ও কখন ইংলিশ আন্টিকে এমন বলল? বলল তো রিয়াদকে। আর ও তো আসতেই বলল। ইঁদুরের মতো দূর থেকেই কথা শুনে ফেললো রিয়াদ। ইংলিশ আন্টি ততক্ষণে বাগানে ঢুকে গেছে ছবি তুলতে তুলতে। শোভা রেগে বলল, কি যা তা বলছেন? ভুল শুনেছেন আপনি। আমি ঠিক শুনেছি। তুমি মাকে এমন কথা বলতে পারলে? আন্টিকে কেন বলতে যাব? বলেছি তো টফির মাথা মোটা মালিককে। বলেই জিভ কাটলো শোভা। ইস, স্বীকার করা একদম উচিত হয়নি। মাকে মাথা মোটা বললে তুমি? এত বড় সাহস তোমার? আরে আন্টিকে কেন বলবো এসব? তো টফির মালিক তো মাই। টফি মায়ের পোষা, তা কি তুমি জানো না? আমি আর বাবা তো টফির সঙ্গী মাত্র, বন্ধু বলতে পারো। দাঁড়াও, তোমার এসব জানাচ্ছি মাকে। শোভা কি বলবে ভেবে পেল না। কোনো কথা কোথায় চলে গেছে বুঝে উঠতে পারল না সে। এই রিয়াদ যে এত ধুরন্ধর, এভাবে ওকে কথায় ফাঁসাবে কে জানতো। রিয়াদ এক কদম এগোতেই তড়িঘড়ি করে রিয়াদের হাত চেপে ধরল সে। রিয়াদ থেমে গিয়ে হাতের দিকে তাকাতেই শোভা হাত ছেড়ে দিল। আমতা আমতা করে বলল, আমি আন্টিকে উদ্দেশ্য করে কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। টফি আপনাদের পালিত, তাই টফির মালিক আপনাকে ভেবেছিলাম। আপনারা যে সম্পর্কে কে মালিক, সঙ্গী, বন্ধু এত কিছু ভাবেন তা জানতাম নাকি। রিয়াদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কথাগুলো তাহলে তুমি আমাকে বলেছ? শোভার বলতে ইচ্ছে করলো, হ্যাঁ আপনাকেই বলেছি, কিন্তু পারল না। এই রিয়াদের বিশ্বাস নেই। দেখা যাবে ওর মাকে গিয়ে আবার বলে দিয়েছে। কোনো মতে রাগ সামলে বলল, কিসব বাচ্চাদের মতো ঝগড়া করছেন বলুন তো? আমি বড়দের এইসব বলতে পারি নাকি? আপনি ভুল শুনেছেন, আমি এসব বলিনি। কোনটা বড়দের ঝগড়া আর কোনটা বাচ্চাদের ঝগড়া সেটা বোঝো তুমি? হ্যাঁ অবশ্যই বুঝি। আপনি ইচ্ছে করে আমায় ফাঁসাচ্ছেন, কথার প্যাচে ফেলছেন। আমি কি বুঝি না ভেবেছেন? রিয়াদ মৃদু হাসল, ঝুঁকে এসে বলল, কিছু কিছু বোকা চালাক হয় জানো তো। এরা নিজেদের খুবই চালাক ভাবে এরা সবই বোঝে, কিন্তু আসলে মাথাটা ফাঁকা, অল্পতেই চটে যায়। কানে শোনা কথা ব্যতীত কিছুই বোঝে না, অথচ একটু চোখ মেলে তাকালে কথা বাদেও অনেক কিছু নজরে আসতো। রিয়াদ দাঁড়ালো না, উল্টো হেঁটে মায়ের কাছে চলে গেল। শোভা বোকা চোখে রিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই ছেলের হেয়ালি কথায় ও সবসময় দোটানে পড়ে যায়। কখন কোন কথা দ্বারা কি মানে বোঝায় তা ওর বোধগম্য হয় না। শোভার মনে হলো ও বোধহয় সত্যিই বোকা হয়ে গেছে। অন্তত এই ছেলের ক্ষেত্রে তা অবশ্যই। নিশান্তের কাছে খবর এলো দুপুরের পর, মিহা অ্যাক্সিডেন্ট করেছে। আজ ভার্সিটি যাওয়ার পথে মিহার বারবার মন ছটফট করছিল নিজের বাড়ি যাবার জন্য। নিজের মনের কথায় সায় জানিয়ে বেরিয়ে পড়েছিল সেই উদ্দেশ্যে। ঘণ্টাখানেক পর পৌঁছে গেল নিজের একতলা বাড়িটাই ফাঁকা, কেউ থাকে না, শুধু একজন কেয়ারটেকার রয়েছে দেখাশোনা করার জন্য। বাড়ির ভেতর পা রাখতেই ছোট থেকে বড় হওয়া বাবার সাথে কাটানো 19 বছরের টুকরো টুকরো স্মৃতিগুলো হানা দিচ্ছিল। ভারী পল্লব ভিজে দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল বারবার। মলিন দেওয়াল, ঘরের টুকটাক আসবাবগুলো স্পর্শ করে অতীতে ডুবছিল সে। স্মৃতির মোহাবিষ্ট হয়েই বেশ অনেকটা সময় অতিবাহিত করে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। অবচেতনে রাস্তার কোল ঘেঁষে হেঁটে যাওয়ার সময় কখন যে ফুটপাত ছেড়ে পিচঢালা রাস্তায় পা বাড়িয়েছিল খেয়ালই করেনি মেয়েটা। হুট করে চলন্ত রিকশার সাথে ধাক্কা খেয়ে যখন হুঁশ আসে ততক্ষণে ছিটকে মাটিতে পড়েছে সে। আশেপাশে লোকেরা ছুটে এসে রিকশা চালককে দোষী করতে নিলে মিহা নিজেই বাধা দিয়ে নিজের দোষ স্বীকার করে। খুব বেশি আঘাত না পেলেও বাম হাত নাড়াতে গিয়ে তীব্র ব্যথা অনুভব হয়। এই হাতেই ধাক্কাটা লেগেছে। খেয়াল করে কনুইয়ের দিকে অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরছে।
কোনো মতে ফোন বের করে শোভাকে কল দিয়ে নিজের লোকেশন জানায় সে। শোভা ভার্সিটি থেকে গিয়ে ওকে নিয়ে আসে। হাতে এক্স-রে করে জানা গেছে বাম হাতের হাড়ে সামান্য চিড় ধরেছে। প্লাস্টার করে যখন বাড়ি ফিরল, মেয়েকে দেখে সুমা বেগম মূর্ছা যায় অবস্থা। স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্পদকে তিনি কখনোই কোনো আঘাত পেতে দেননি, আর সেই মেয়ের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মে সুমা বেগম কেঁদে ফেললেন। সকলের বকা কান্নার শাসন শেষ হতেই আবির্ভাব হলো নিশান্ত এবং ওর বন্ধু রাফাত। শোভা আগেই নিশান্তকে সংক্ষেপে খবর দিয়ে দিয়েছে। নিশান্তের উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে মিহা আরেক দফা চুপসে গেল। চোখ তুলে একবার তাকাতেই বুঝলো আতঙ্কিত চেহারায় রাগের আগমন ঘটেছে। এই এতদিনে আজ প্রথম মিহা নিশান্তের সত্যিকারের রাগী চেহারা দর্শন পেল। নিশান্ত শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি করে হলো এসব? মিহার মনে হলো নিশান্ত নয়, অন্য কেউ তার ভেতর থেকে কথা বলছে। বিয়ের এতদিনে আজ প্রথম এত শান্ত অথচ কঠিন স্বরের সম্মুখীন হলো সে। কাঁপা কাঁপা গলায় বলল, ওই বাড়িতে গিয়েছিলাম একটু, ফেরার পথে ও একটু আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? তুমি কি ছোট বাচ্চা নাকি এখনো আবেগ নিয়ে থাকা কিশোরী? মিহা কথা বলতে পারল না, মাথা নিচু করে ফেলল। নিশান্ত আবার বলল, বাবাকে অসম্ভব ভালোবাসো বুঝলাম, কিন্তু তাই বলে স্মৃতিকাতর হয়ে নিজেকে হারালে জীবন চলবে? হ্যাঁ, বাবা নেই কিন্তু তুমি তো আছো। আর যদি রিক্সা না হয়ে অন্য কোনো গাড়ি। বলতে বলতে থেমে গেল নিশান্ত। কথাটা ভাবতেও কলিজা কেঁপে উঠছে, কিন্তু প্রচুর রাগ হচ্ছে ওর। এতটা কাণ্ডজ্ঞানহীন হয় কি করে মেয়েটা? নিশান্ত শোভাকে ডাকলো। শোভা রুমের বাহিরেই ছিল। ভেতর থেকে নিশান্তের ডাক পড়তে ভেতরে গেল সে। কেন জানি আজ নিশান্ত ভাইয়াকে ভয় লাগছে তার। যদিও শোভার সামনে সে যথেষ্ট নমনীয় ভাব প্রকাশ করেছে। তোমরা তো একসাথেই ভার্সিটি যাও তাই না শোভা? নিশান্ত জিজ্ঞেস করতেই শোভা মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। নিশান্ত আবার বলল, তাহলে আজ কিভাবে ও একা পুরনো বাড়িতে গেল? তুমি ছিলে না কেন? আসলে ভাইয়া, আমার কিছু নোটস নেওয়ার এবং লাইব্রেরিতে কাজ ছিল, তাই আপু বলেছিল একাই যেন চলে যায়, আপু পরে যাবে। তাই আমিও আগে বের হয়ে গিয়েছিলাম। আপু পরে একা যাওয়া জানতে পারিনি। নিশান্ত শোভার দোষ পেল না, বরং মিহার উপর রাগ বাড়ল। শোভা একবার নত মুখে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকা মিহাকে দেখে আর না দাঁড়ানো শ্রেয় মনে করল। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে গেল সে। নিশান্ত মিহাকে উদ্দেশ্য করে বলল, তোমার বাইরে চলাচল বন্ধ আজকের পর থেকে। যত দ্রুত সম্ভব আমার বাড়ি যাবে, আর কোনো গায়ে চলবে না। এরপর থেকে যেখানে যাবে মানে বাড়ির গাড়ি ব্যবহার করতে হবে, ঠিক আছে? না হলে এ ধরনের কাণ্ড অজ্ঞানহীন আচরণে নিজের সাথে সাথে অন্যদেরকেও মারবে। মিহার কান্নার বেগ বাড়ল, চেয়েও আটকাতে পারছে না। যদিও দোষটা ওর, তবুও নিশান্তের এমন রাগ মানতে পারছে না। নিশান্ত পুনরায় মিহার দিকে নজর দিল। সাদা ব্যান্ডেজ চড়ানো হাতে ক্রন্দনরত রমণীকে দেখে হয়তো বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। তবুও শক্ত গলায় বলল, এভাবে কথায় কথায় কান্না করা বন্ধ করো। এসব চোখের জলে অন্যকে ভুলাতে পারবে, আমাকে না। অনুভূতির সঠিক ব্যবহার শেখো। স্মৃতি নিয়ে আবেগী হয়ে বসে থাকা দুর্বলতা, বরং যেখানে যেমন আচরণ করা উচিত তাই করো। দৈনন্দিন জীবন ঝুঁকিতে ফেলে স্মৃতিতে, যেখানে সেখানে এমন কাতর হওয়া চলবে না। স্মৃতি নামক মূল্যবান অনুভূতিকে স্মরণ করা ভালো, কিন্তু পুষে রেখে নিজের ক্ষতি করা চরম রকমের বোকামি। আর যদি এমন আচরণ অব্যাহত রাখো তাহলে আমাকে আর পাবে না। নিশান্তের শেষ কথা শুনে মিহা মুখ তুলে তাকালো। ক্রন্দনরত কণ্ঠে বলল, এভাবে বলবেন না প্লিজ, আমি আর এমন করব না। আর কাতর স্বরে নিশান্ত আর দাঁড়াতে পারল না, হন হন করে বেরিয়ে গেল রুমে থেকে। রাফাত এতক্ষণ বাইরে বসার ঘরে ছিল। নিশান্তকে বেরিয়ে আসতে দেখে সে অনুমান করতে পারল নিশান্ত বিক্ষিপ্ত, তাই কিছু বলল না, বরং মিহাকে দেখতে এগিয়ে গেল। রাফাত দরজায় মৃদু আওয়াজ করে বলল, আসবো ভাবি। মিহা তখনও কেঁদেই চলেছে। হঠাৎ রাফাতের গলা পেয়ে উঠে দাঁড়ালো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রাফাতকে অনুমতি দিল ভিতরে আসতে।
রাফাত রুমে আসতেই কান্না চাপা গলায় বলল, বসুন ভাইয়া। রাফাত মিহার হাতের দিকে একবার তাকিয়ে সোফায় বসলো, বলল, এখন কেমন লাগছে ভাবি? ভালো। এত বকা খাওয়ার পরেও ভালো? মিহা জবাব দিল না। রাফাতই আবার বলল, সব সময় সকলের খেয়াল রাখা ছেলেটা আপনার এমন অবস্থায় পাশে না থেকে উল্টো বকা কেন দিচ্ছে জানেন? কেন? কারণ কাছের মানুষকে হারানোর ভয়টা কয়েক মাস আগে ওর মনে গভীরভাবে গেঁথে গেছে। এখন সামান্য মেঘ করলেই ঝড় হওয়ার আশঙ্কা করে। মানে? আপনি জানেন নিশ্চয়ই যে আমরা 3 বন্ধু। হ্যাঁ। আমরা মাস 7 আগেও 4 বন্ধু ছিলাম। আমি, অভি, নিশান্ত এবং অরণ্য। ছিলেন মানে এখন নেই কেন? বলছি, অরণ্য আমাদের বন্ধুত্বের প্রাণ ছিল বলা যায়। অভির থেকেও প্রাণবন্ত ছিল সে। বিশেষ করে নিশান্তের একদম ছোটবেলার বন্ধু ছিল সে, যার ফলে আমাদের থেকেও নিশান্ত এবং অরণ্য একে অপরকে চোখে হারাতো। ভাগ্যক্রমে নিশান্ত এবং অরণ্য একই কোম্পানিতে চাকরিও পেয়েছিল। আপনার সাথে নিশান্তের প্রথম দেখার দিনও অরণ্যও সাথে ছিল। নিশান্তের আপনাকে প্রথম দেখে শুধু আকর্ষণ ও ভালো লাগা কাজ করেছিল, হয়তো দুর্বলতাও। অরণ্য ওর দুর্বলতা বুঝেছিল, তাই সেটাকে ভালোবাসায় রূপান্তর করতে অরণ্যই নিশান্তকে সাহায্য করেছে। আপনাকে ফলো করা কিংবা নিশান্তের বাবার সাথে আপনার মামার সখ্যতা বাড়ানো, এইসবই ছিল অরণ্যের বুদ্ধি। আপনাদের এক হওয়া নিয়ে অনেক এক্সাইটেড ছিল ছেলেটা। মিহার কান্না সেই কবেই থেমে গেছে, এই কথাগুলো সে জানতোই না। বলল, এখন কোথায় তিনি? নেই, 7 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। প্রজেক্টের কাজে নিশান্ত এবং অরণ্য ময়মনসিংহ গিয়েছিল। রাতে আবার ফিরে আসার কথা ছিল। নিশান্তর ড্রাইভিংয়ে পারদর্শী থাকায় সবসময় ওই ড্রাইভ করত। অরণ্য ড্রাইভিং জানলেও খুব একটা পটু ছিল না বলে চালাতো না। সেদিন দুজনে ফেরার পথে অরণ্য নিজের ড্রাইভ করার ইচ্ছা পোষণ করলে নিশান্ত প্রথমে দিতে চায়নি। অনেক গাই করে শেষমেশ রাজি হয়েছিল, আর সেটাই ওর কাল হলো। নিশান্ত অরণ্যকে ড্রাইভ করতে দিয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল। তীব্র এক ধাক্কায় ঘুম ভাঙলেও কিছু বোঝার আগে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালের বেডে পায়। জানতে পারে ওর গাড়িটা আরেকটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছে। এতে নিশান্ত খুব একটা আহত না হলেও অরণ্য আহত হয়, তবে মৃত্যু হতে পারে এমন আহত নয়। তাহলে? অরণ্য অ্যাক্সিডেন্টের পরেই ব্রেন স্ট্রোক করে। সেই স্ট্রোকেই ওকে টেনে নেয় মৃত্যুর জগতে, আর ফিরে আসেনি। আমরা খবর পেয়ে পৌঁছানোর আগেই অরণ্য। রাফাত থামলো, বুক ভরে শ্বাস টেনে নিয়ে আবার বলতে লাগলো, সেই থেকেই নিশান্ত একটা অপরাধ বোধে ভোগে। ও ভাবে যদি সেই রাতে অরণ্যকে ড্রাইভ করতে না দিত তাহলে এই ঘটনা ঘটতো না, অরণ্য আমাদের ছেড়ে যেত না। সেই থেকে নিশান্ত ড্রাইভ করা ছেড়ে দিয়েছে। বাড়ির গাড়িও নিজে চালাতে চায় না। অ্যাক্সিডেন্ট থেকে সচেতন হওয়ায় এখন বাড়ির কাউকে লোকাল পরিবহনেও চড়তে দিতে চায় না। মিহা কি বলবে ভেবে পেল না, শুধু শুনেই যাচ্ছে। রাফাত আবার বলল, নিশান্তর রাগে মন খারাপ করে কাঁদবেন না, দেখবেন একটু পরেই সব ভুলে ছুটে আসবে। আর আপনিও একটু নিজের দিকে সচেতন হন, ওকে আর কষ্ট দেবেন না। এতক্ষণে বুঝতে পারলো নিশান্তের হঠাৎ রাগ এবং বিষণ্ণ হওয়ার কারণ। সেই রাতের কথাগুলো আবার মনে পড়ল। এই জন্যই বোধহয় সে মিহাকে নিজের একান্ত প্রিয় বন্ধু বানাতে চায়। নিশান্ত রুমে ফিরল ঘণ্টাখানেক পর। মিহার তখন চোখ লেগে গেছে। নিশান্ত নিঃশব্দে এসে মিহার মাথার কাছে বসলো। মিহার ঘুম হালকা হয়ে গেলেও চোখ মেলল না। নিশান্ত মিহার ব্যান্ডেজে আলতো করে হাত রাখলো, তারপর ঠোঁট। মিহার চুলে আঙুল গলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুখের দিকে। কান্নার ফলে চোখের চারপাশ কিছুটা স্ফীত হয়ে আছে মেয়েটার। এই মায়াবী মেয়েটার যদি কিছু হয় থাকবে কি করে ও? নিশান্ত ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমি আর কাউকে হারাতে চাই না, তোমাকে তো একদমই না। অরণ্য তোমার প্রতি আমার অনুভূতি মজবুত করতে চেয়েছিল, অথচ তুমি এখন আমার অনুভূতির চেয়েও বেশি কিছু। আমাকে এভাবে মায়ায় বাঁধলে কি করে বলো তো? সকাল এক গ্লাস ইসবগুলের শরবত ছাড়া আনোয়ার সাহেবের দিন শুরু হয় না। ঘুম থেকে উঠে বাসি মুখে ইসবগুলের শরবত খেয়ে তারপর নিত্যদিনের কার্যক্রম শুরু করেন।
আগে আনোয়ার সাহেবের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল, সেই থেকেই পালস রোগ হয়। একবার অপারেশন করেও যখন কোনো উপকার হলো না, তখন দীর্ঘদিন হোমিওপ্যাথি মেডিসিন এবং খাদ্যাভ্যাসে খেয়াল রেখে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তিনি। শরবত খাওয়ার পর মিহার কাছে গেলেন তিনি। ওর হাতে ফ্র্যাকচার অনেকটা সেরে উঠেছে 2 সপ্তাহে। নিশান্তের ইচ্ছে খুব শীঘ্রই পুত্রবধূকে ঘরে তুলবেন নাজমুল হক, যার ফলে আনোয়ার সাহেব বাড়িতে থাকার সময়টুকুর কারণে অকারণে মিহাকে ডেকে আনেন, পাশে রাখেন। মিহা ডাইনিং টেবিলের উপর ঘুমো ঘুমো চোখে বসেছিল। ইদানিং খুব ঘুম বেড়ে গিয়েছে ওর। হাতের আঘাতটার পর মূলত মেডিসিনের প্রভাবেই ঘুমটা বেড়ে গেছে। মাথায় কারো হাত পড়তে ঘুম তাড়ানোর চেষ্টা করে তাকালো সে। আনোয়ার সাহেব মুচকি হেসে বললেন, মিহামনি ঘুম হয়নি আজ? ঘুম দিন দিন বাড়ছে মামা, তুমি বসো, আমি চা আনছি। আনোয়ার সাহেব উঠতে দিলেন না, পাশে বসে বললেন, তোর যেতে হবে না, ঘুম পেলে আরেকটু ঘুমিয়ে নেই। না, আর ঘুমাবো না। ঘুমাবো না বলে লম্বা একটা হাই তুলল মিহা। আনোয়ার সাহেব মিহার মাথাটা নিজের কাঁধের উপর রাখলেন। মিহার ভালো হাতটা ধরে রাখলেন মুঠোয়। মিহা চোখ বন্ধ করে হেসে ফেলল, কাঁধে মাথা রেখেই জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, তুমি আমার প্রতি এত দুর্বল কেন বলো তো? আনোয়ার সাহেব হাসলেন তার স্ত্রী শিরিন বেগমও। তিনি স্বামীকে চা দিয়ে পুনরায় রান্নাঘরে প্রস্থান করল। আনোয়ার সাহেব বললেন, সন্তান সুখ সবসময় নিজের সন্তান থেকেই পেতে হবে এমন কোনো কথা নেই। সবার আগে তুই এসেছিস আমার কোলে। তোয়ালে পেঁচানো ছোট্ট শরীরটা তোর বাবা যখন আমার কোলে তুলে দিয়ে বলল, তুমি রাজকন্যার মামা হয়েছ, দায়িত্ব কিন্তু বেড়ে গেল এখন। আমার পরে ওর মাথার উপর সবসময় নিজের হাত রেখো। সেদিন বাচ্চাটাকে কোলে নিতে হাত কাঁপছিল আমার। এত ছোট বাচ্চা হাত থেকে পড়ে যেতে পারে ভেবে বেশিক্ষণ কোলে রাখতেই পারিনি, অথচ তাকে কাজ ছাড়া করতেই ইচ্ছে করেনি। একটু বড় হতেই হাতের কাছে যা পায় তাই মুখে দেওয়া শিখে গেল। ছোট ছোট দাঁত দিয়ে সবই কুটকুট করে কামড়াতে লাগলো। মামার গালে যে কত কামড় দিয়েছে তার ইয়ত্তা নেই। আমি মামা বলে ডাকলে দূর থেকেও চিনে ফেলতো, গলা জড়িয়ে ধরে বসে থাকতো। আধো আধো বলিতে মামা মামা বলে ডাকতো। তোর শৈশবের বেশিরভাগ দুষ্টমি আমার কোলে কাঁধে চড়ে। আবার প্রথম সন্তানের সুখ তোর মাধ্যমেই পেয়েছি। তোর প্রতি দুর্বল হব না তো কার প্রতি হব? মিহার সুখে কাঁদতে ইচ্ছে করছে। আল্লাহ ওকে একদিক থেকে সুখ কেড়ে নিয়ে অপর দিক থেকে অঢেল সুখ দিয়েছে। ওদের কথার মাঝেই শোভা মুখ ফুলিয়ে এসে বলল, আমাকে কুড়িয়ে আনা হয়েছে রাস্তা থেকে, তাই কারো চোখে পড়ি না, কেউ ভালোই বাসে না, থাকবো না এ বাড়িতে। মিহা এবং আনোয়ার সাহেব দুজনে একযোগে হাসল ওর কথা শুনে। শোভার হাত ধরে পাশে বসিয়ে আনোয়ার সাহেব বললেন, বাবা মায়ের ভালোবাসা কখনো কোনো সন্তানের প্রতি কমে না, ভাগ বসে না, বরং সন্তানের সংখ্যা বাড়লেই বাবা মায়ের হৃদয়ের জায়গাও বাড়ে, সাথে ভালোবাসাও। ইদানিং শোভা খাবারের দিকে বেশি অনিয়মে করছে। আশেপাশের রেস্টুরেন্টগুলো হোম ডেলিভারি সার্ভিস শুরু করার পর থেকে ইচ্ছে হলেই খাবার অর্ডার দিয়ে খেয়ে নেয়, যার ফলে বদহজম কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে ওর। বিষয়টা নিয়ে শিরিন বেগম চিন্তিত। স্বামীর পাইলস রোগ থেকে তিনি জেনেছেন কোষ্ঠকাঠিন্য পাইলসের সূত্রপাত ঘটায়। মেয়েটাকে হাজার বকেও কাজ হয় না, বাবার আশকারায় মাথায় উঠে আছে সবার। তাই এখন থেকে সব আশযুক্ত সহজপাচ্য এবং শরীর ডিহাইড্রেট করে না এমন খাবার জোর করে খাওয়াবেন মেয়েকে। বাড়ির সামনে দিয়ে ভ্যানে করে পালং শাক বিক্রি করতে দেখে শিরিন বেগম এগিয়ে গেলেন। পালং শাক, পুঁই শাক এবং ঢ্যাঁড়স কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পালং শাক যেহেতু পাওয়া গেছে তাই সেটাই রান্না করবেন বলে ঠিক করলেন। শিরিন বেগম ভ্যানের দিকে এগিয়ে যেতে যেতে দেখলেন শোভা বাড়ি ফিরছে, তার পেছনে আছে টফি। শোভার হাতে টফির গলার বেল্ট ধরা, মুখ দেখে বোঝা যাচ্ছে দুজনেই দুইজনের উপর বিরক্ত।
শোভা কাছাকাছি আসতেই শিরিন বেগম জিজ্ঞেস করলো, আবার বাইরে ঘুরছিস? মানুষ হবি না আর। তোর থেকে তো টফিয়ে ভালো। বাড়ি থেকে অনুমতি না পেলে বের হয় না। কে বলেছে অনুমতি ছাড়া বের হয় না? সে বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে গেছে, আমি জোর করে নিয়ে এলাম। এই শিয়াল মুখ কুকুর আমার থেকেও বড় চোর। সুযোগ পেলেই পচা ডোবার কাছে চলে যায়, সেখানে গিয়ে অন্য কুকুরদের সাথে ঝগড়া পাঠায়। টফির বোধ হয় নিজের অপমান পছন্দ হলো না। সে প্রতিবাদ করে শোভার দিকে তাকিয়ে ডাকলো কয়েকবার। শোভা মুখ ভেঙচি দিয়ে মাথায় থাপ্পড় দিতে গিয়ে থেমে গেল। রিয়াদ আসছে। রিয়াদ অফিসে জয়েন হওয়ার পর খুব একটা দেখা বা কথা হয়নি দুজনের। রিয়াদকে দেখে শোভা আর মারল না টফিকে। টফি লাফিয়ে লাফিয়ে রিয়াদের কাছে চলে গেল। রিয়াদ ওর মাথা চুলকে দিল। শোভাকে দেখেও কিছু বলল না। শোভা নিজেই কথা বলল, আপনার টফিকে শাসন করা উচিত। হঠাৎ বেরিয়ে পচা জায়গায় গিয়ে রাস্তার কুকুরদের সাথে ঝগড়া করে। টফি ভ্যাকসিন দেওয়া ওরা নয় কিন্তু। রিয়াদ টফির দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, তুই এই কাজ করিস? টফি চুপসে রইল, কোনো আওয়াজ করল না। রিয়াদ শোভার দিকে তাকিয়ে বলল, ঝগড়া না করে দুজনে একটু মিলে থাকলেই পারো। তাহলে দেখবে আমি না থাকলেও টফি এখানে ওখানে না গিয়ে তোমার কাছে থাকছে। আমি কি ওর পার্ট টাইম কেয়ারটেকার হবো নাকি? হতে ক্ষতি কি? পার্ট টাইম পছন্দ না হলে ফুল টাইম হতে পারো। শোভা ভ্রু কুচকে তাকালো। লোকটার কথাবার্তা ইদানিং অন্যরকম লাগে। কেন লাগে তার সুস্পষ্ট উত্তর শোভার কাছে নেই। বলল, আমি কেন ফুল টাইম কেয়ারটেকার হতে যাবো শুনি? আপনি কি দুনিয়ায় মানুষ পাচ্ছেন না? রিয়াদ হতাশা মিশ্রিত নিঃশ্বাস ত্যাগ করে বলল, পেলে কি আর তোমার সাথে অযথা টাইম নষ্ট করি? শোভা কিছু বলার আগেই শিরিন বেগম পালং শাক কিনে ওদের কাছে আসলো। রিয়াদের সাথে কুশল বিনিময় করে শোভার দিকে তাকিয়ে বলল, এখনো বাড়িতে ঢুকিসনি কেন? দুপুরের খাবার খাসনি এখনো? খাবারে এমন অনিয়ম করিস বলেই এত রোগ বাসা বাঁধে। তোকে টাকা দেওয়া বন্ধ করছি আমি। শোভা কিছু বলল না। রিয়াদ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি রোগ হচ্ছে? বাহিরের হাবিজাবি তেলমশটা খেয়ে কষ্ট কাঠিন্য বাঁধাচ্ছে। বাথরুম হচ্ছে না ঠিক মতন। মায়ের কথায় শোভার ইচ্ছে করলো মাটি ফাঁক করে ঢুকে যেতে। শেষমেশ কিনা রিয়াদের সামনে এমন কথা বলে ফেললো মা। রিয়াদ শোভার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। তা দেখে শোভা আরেক দফা লজ্জায় পড়ল। মাকে চোখ দিয়ে ইশারা করে বাধা দিতে গেলেও শিরিন বেগম বুকেই চললেন। ওর বাবা যে কি সমস্যা হয়েছিল ও কি দেখেনি? তাও এমন করবে? এইসবগুলো খেতে চাই না, তাই তো পালং শাক কিনলাম যে একটু সাহায্য করে না খেলে খবর আছে। শোভা রিয়াদের সামনে আর দাঁড়াতে পারল না। যত লজ্জা সব কেন এই লোকটার সামনেই পেতে হয় ওর। মান সম্মানকে বিদায় দিয়ে ছুট লাগালো বাড়ির দিকে। নিশান্তের বাড়িতে উৎসব শুরু হয়েছে কাল থেকে। বাড়িতে নতুন অতিথি আসছে। অনন্ত এবং ফাইজার 4 বছরের সংসারে নতুন সদস্যের আগমন বার্তা পৌঁছে গিয়েছে। খবরটা পেতেই সকলের মাঝে খুশির ঝর্ণা ছুটেছে। ছেলে বাবু নাকি মেয়ে বাবু আসবে, বাচ্চার নাম কি হবে, দেখতে কার মতো হবে, কে বেশি ভালোবাসবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। বাড়ির সকলের পাগলামি দেখে ফাইজার ভীষণ লজ্জা লাগছে। এ বাড়ির মানুষগুলো আসলেই পাগল। বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি, তার আগেই পারলে বাচ্চার ভবিষ্যৎ ভেবে ফেলেছে সকলে। তবে সকলের এই আনন্দে খুশি ফাইজা নিজেও। কিছুদিন ধরেই শরীরটা ঠিক লাগছিল না। অল্পতে দুর্বল হওয়ার মতো মেয়ে ফাইজা নয়। এইবার এমন ঘন ঘন অসুস্থতা ওকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। হলেও তাই। অনন্তকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে মেডিকেলের টেস্ট করে এসেছিল। রিপোর্টটা হাতে পেয়ে কেঁদে ফেলেছিল সে। নিজেকে পরিপূর্ণ লাগছিল। একটা পুচকের অভাব সত্যিই অনুভব করছিল কিছুদিন। সকলের পাগলামি দেখতে দেখতে অজান্তেই ফাইজার হাত চলে গেল পেটে। ভাবতেই অবাক লাগে, এইখানে নাকি একটা প্রাণের সঞ্চার ঘটছে। শরীরের ভেতর আরেকটা শরীর হবে, যে ধীরে ধীরে বড় হবে পেটের ভেতর, নড়াচড়া করবে। কেমন হবে সেই অনুভূতি? ফাইজার ভাবনার মাঝেই অনন্তের আগমন ঘটল রুমে। ফাইজাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আলতো করে কাঁধে হাত রাখল। ফাইজা ভাবনার সুতো ছিঁড়ে বাস্তবে প্রবেশ করতেই
অনন্তের হাসি মুখ নজরে এলো। কি পরিতৃপ্ত সে হাসি! সেও মৃদু হাসি বিনিময় করলো। অনন্ত ওকে খাটে বসিয়ে বলল, তোমার একাকিত্ব সময়ের অবসান ঘটতে চলেছে শীঘ্রই। এখন আর আমায় ফোন দিয়ে বলতে হবে না যে একা একা লাগছে। তুমি পাশে না থাকলে হাজার মানুষের ভিড়েও আমায় একা লাগে। সন্তান আসলে হয়তো একাকিত্ব অনেকটা কমে যাবে, কিন্তু তোমার তৃষ্ণা আমার কমবে না। আর আমার তৃষ্ণা যে আরও বেড়ে গেল। এতদিন শুধু তোমাকে এবং আমার পরিবারকে মিস করতাম, এখন যে সেটা আরও বেড়ে গেল। তোমরা প্রতিনিয়ত ওর বড় হওয়া উঠা উপভোগ করতে পারবে। আমি সবসময় তা পারবো না। এই তৃষ্ণা মিটবে কি করে বলো তো? ফাইজা স্বামীর ডান হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। অনন্তের যাওয়ার সময় ঘনিয়ে আসছে। প্রতিবারই বাড়ি থেকে যাওয়ার সময় এক বুক শূন্যতা ওকে ঘিরে ধরে। যদিও কর্মক্ষেত্রে পরিবার ভুলে যেতে হয় অনন্তকে, তখন পরিবারের প্রতি আবেগের আগে নিজের কর্তব্য থাকে। আরও অনেক পরিবারের ভালো থাকা নিশ্চিত করতে হয়। বাড়িতে খুশির আমেজ আরেক দফা বৃদ্ধি করতে নাজমুল হক 2 বেয়াই বাড়িতে দাওয়াত পাঠিয়েছেন। কাল দুপুরে ফাইজার পরিবার এবং মিহার পরিবারের সবাইকে নাজমুল হকের বাড়িতে দাওয়াত করা হয়েছে। এর মাঝেই কাল নিশান্ত এবং মিহার আনুষ্ঠানিক বিয়ের আয়োজন সম্পর্কে সব ফাইনাল করে ফেলা যাবে। এত আয়োজনে মিহা উপস্থিত থাকবে না শুনে নিশান্তের খারাপ লাগলো। সে চেয়েছিল মিহা আসুক, কিন্তু মিহা আসবে না জানিয়েছে। যেহেতু এখনও এই বাড়িতে বধূবরণ হয়নি ওর, তাই একটু সংকোচ কাজ করছে। এত আত্মীয় ফেলে নিশান্তও যেতে পারবে না তার মেহজাবিনের কাছে। মনটা তাই একটু বিক্ষিপ্ত হয়ে উঠল। রাতে মিহাকে ফোন দিয়ে কিছুক্ষণ বকাঝকাও করলো ওর অযথা সংকোচ নিয়ে। নিজের শ্বশুরবাড়ি আসতে সমস্যা কোথায়? এমন তো না বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে তো আগেই হয়ে গেছে। নিশান্তের যাওয়ার সুযোগ থাকলে নিশ্চয়ই যেত। মিহা কেন যে ওর ভেতরে উদ্বিগ্নতা বোঝে না। মিহা অবশ্য নিশান্তের বকাঝকা আমলে নিল না, সে বরং প্রসঙ্গ বদলাতে বলল, আপনার সাথে একটা জ্যোৎস্না রাত ফাঁকা রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। আমার সাথে কেন ইচ্ছে করবে? আমার কাছে তো আসতে তোমার ভালো লাগে না। আপনার সাথে চাঁদ দেখতে ইচ্ছে করছে। নরম সবুজ ঘাস খালি পায়ে স্পর্শ করতে ইচ্ছে করছে। জ্যোৎস্না গায়ে মেখে রাত ভর আলাপ করতে ইচ্ছে করছে। রাস্তার ধারে বসে চা খেতে ইচ্ছে করছে। হাতে ধরে হাঁটতে ইচ্ছে করছে। নিশান্ত কিছুটা বিস্মিত হলো। তার মাহজাবিন কখনোই কোনো কিছু আবদার করে না তার কাছে। প্রতিবার মাহজাবিনের কাছে গিয়ে নিয়ম করে জিজ্ঞেস করে ওর কোনো আশঙ্কা আছে কি না। মেয়েটা মুচকি হেসে মাথা নেড়ে বলে নেই। আজ নিজে থেকে বলল, যদিও খুবই সাধারণ ইচ্ছা। নিশান্ত খুশি হলো, তবে মুখে সেটা প্রকাশ করলো না। বলল, পারবো না, ভিডিও কলেই আমার সাথে চাঁদ দেখো। আমি আপনার সাথে সশরীরে চাঁদ দেখতে চাই। তাহলে কাল চলে এসো, রাতে দুজনে রাস্তায় বেরিয়ে পড়বো একসাথে। না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার লজ্জা লাগবে ওখানে যেতে। তাহলে আমিও পারবো না। যে আমার মন বোঝে না, আমিও তার মন বুঝি না। নিশান্ত ফোন কেটে দিল। মিহা হাসলো। অযথা রাগ দেখানোর ভান ধরে লোকটা ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, আমি জানি আপনি আসবেন। সকাল সকাল টফি এসে শোভার নতুন ফুলের টব উল্টিয়ে দিয়েছে। তাতেই শান্ত হয়নি, মাটিগুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিজেও মেখে নিয়েছে। ঘুম থেকে উঠে নিজের পছন্দের গোলাপ গাছের এই হাল দেখে শোভার হাতে থাকা ঘড়িটা পড়ে গেল। অবহেলায় পড়ে থাকা গোলাপটা দেখে ইচ্ছে করলো হাত পা ছুঁড়ে কাঁদতে। মাত্র একটা ফুলই ফুটেছিল শখের গাছটায়। এই শিয়ালকে আবার ছেড়ে দেওয়ায় ইংলিশ আন্টির উপরও রাগ হলো। একটা কুকুরকে খেয়াল রাখতে পারে না। টফি শোভাকে দেখে মাটি নিয়ে গড়াগড়ি করা থামিয়ে দিল। ছুটে এসে শোভার পায়ের কাছের ঘড়িটা কামড় নিয়ে ছুট লাগালো নিজের বাড়ির দিকে। শোভাও রেগে মেগে ওর পেছনে দৌড়ে গেল। টফি বাড়ির ভেতর ঢুকে ঘড়িটা সোফায় বসে থাকা রিয়াদের সামনে রাখলো। রিয়াদ অফিসের জন্য তৈরি হচ্ছিল। টফিকে ছুটে এসে ঘড়ি রাখতে দেখে সেদিকে তাকালো। ঘড়িটা চেনা চেনা লাগলো। বলল, আবার কি অকাজ করলি সকাল সকাল? কার ঘড়ি এটা? আর গায়ে এত মাটি কেন? আপনার টফি আপনার ফুলের টপ ভেঙে দিয়েছে।
দরজার কাছে দাঁড়িয়ে শোভা বলল। রিয়াদ সেদিকে তাকিয়ে টফির দিকে তাকালো। টফি দৌড়ে সেখান থেকে ভেতরে চলে গেল। রিয়াদ শোভার দিকে তাকালো আবার। আধখোলা অগোছালো চুল কানের পেছনে গুজে দেওয়া, কপালেও ছড়িয়ে আছে বেশ কিছু অবাধ্য চুল। কিছুক্ষণ আগেই যে ঘুম থেকে উঠেছে সেটা ওর ফোলা চোখ দেখেই বোঝা যাচ্ছে। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে এসে তাকিয়ে আছে রিয়াদের দিকে। রিয়াদের কোনো প্রতিক্রিয়া না পেয়ে শোভার আরও রাগ হলো। আর একটু ভেতরে ঢুকে বলল, টফি আমার ফুল গাছ নষ্ট করে দিয়েছে, আপনি কিছু বলবেন না? কেমন মানুষ আপনি, শাসন করবেন না? কি রঙের ফুল ছিল? লাল গোলাপ। রিয়াদ হাসলো। লাল রঙের ফুল ভালোবাসে টফি। লাল রঙের যে কোনো জিনিসই টফির ভীষণ পছন্দ। রিয়াদকে হাসতে দেখে শোভার রাগ হলো। সরু চোখে তাকিয়ে বলল, আবার হাসছেন? আমার ঘড়িটা পর্যন্ত ছিনতাই করে নিয়ে এসে আপনার সামনে রেখেছে, আপনি শিখিয়ে দেননি তো এরকম করতে? ঘড়ি ছিনতাই করে এনে দিলে কি হবে? মনটা তো আর আনতে পারেনি, সেটা এনে দিলে কিছু করা যেত। মানে কিছু না, টফি লাল রং পছন্দ করে বলেই এমন করেছে। তাছাড়া তোমরা দুজনেই দুজনের সাথে লেগে থাকো। টফি নালিশ করতে পারে না বলে ওর প্রতি বিচার করা হয় না। শুধু নিজে বিচার চাইলে তো হবে না। আমি ওর সাথে কি এমন করেছি? ওর দোষ লুকাতে আমায় ফাঁসাবেন না বলে দিলাম। আমার গোলাপ গাছ আমায় এনে দেবেন। নিজেদের বাগান ভরা ফুল রেখে আমার প্রিয় টবে যেন নজর না দেয়। আমার থেকে গোলাপ নেবে তুমি? 100 পার নেব। পারলে আজই কিনে আনবেন, না হলে বাগান থেকে আমার পছন্দ মতো গাছ তুলে নেব বলে দিলাম। রিয়াদ কিছু না বলে হাসলো শুধু। শোভার পাত্তা না দিয়ে নিজের ঘড়ি তুলে নিয়ে ফেরত যাওয়ার সময় রিয়াদ পেছন থেকে ডাকলো, বলল, তোমার প্রাতকালীন কাজ সম্পূর্ণ হয়েছে তো শোভা? মানে বাথরুম ক্লিয়ার তো? নাকি ঢ্যাঁড়স বা পালং শাক কিনে আনতে হবে? এইসব গুরুতর রোগ নিয়ে থাকা কিন্তু একদম ঠিক না। তাছাড়া রিয়াদের আর কোনো কথা শুনতে পারল না শোভা। লজ্জায় অপমানে ঘড়ি ফেলেই ছুট লাগালো। ইস কি লজ্জা, আজ মায়ের সাথে এই নিয়ে ঝগড়া করতেই হবে, নাহলে দেখা যাবে 2 দিন পর পুরো এলাকা জেনে যাবে এই কথা। তখন জনে জনে এসে ওর পেটের খবর জানতে চাইবে। ছি! রিয়াদ শব্দ করে হেসে ফেললো শোভাকে ছুটে যেতে দেখে। ওর পড়ে থাকা ঘড়িটা তুলে পকেটে ঢুকিয়ে নিল। সকাল সকাল বেশ শায়েস্তা করা গেছে মেয়েটাকে। আজ আর এই মুখো হবে বলে মনে হয় না।